সেল্টা ভিগোর সাথে বার্সেলোনা 2-2 গোলে ড্র করার পরে বার্সেলোনার অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যাগুলো যার শুরুটা হলো লামিয়া ইয়ামালকে না খেলানো, যে সমস্যাগুলো হলো হাইলাইন ডিফেন্সিভ, যে সমস্যাগুলো হ্যান্সি ফ্লিকের কিছু টেকনিক, নাকি অন্য কোনো কারণ, সেই জিনিসটা একটা একটা করে সামনে আসবে। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দিবেন। প্রথমে আসি বার্সেলোনা এই টুর্নামেন্টে, বা বলছিলাম লালিগার কথা। লালিগায় অলরেডি বার্সেলোনা 2টি ম্যাচ হেরে গেছে এবং একটি ম্যাচ ড্র করছে। আর এই 3টি ম্যাচের মধ্যে লামিন ইয়ামাল একটি ম্যাচও স্টার্ট করেন নাই। এখন একটা সময় আমরা দেখলাম লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা খুব সাফার করতো, কিন্তু এখন আমরা দেখতেছি লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা খুব বেশি সাফার করতেছে। এখন কথা হলো, 17 বছরের একটা ছেলে বার্সেলোনার জন্য এতটা ইম্পর্টেন্ট কেন? সে তো অত বেশি গোল স্কোরার না, অত বেশিও অ্যাসিস্ট করেন না যতটা রাফিনিয়া বা রবার্ট লেভানডস্কি করেন। তাহলে লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা এতটা সাফার কেন করে? এইটারও তো যথেষ্ট কারণ আছে। দেখেন বার্সেলোনার খেলার যে প্লেয়িং স্টাইলগুলো, তারা সবসময় অ্যাটাকের দুইটা উইংকে খুব বেশি ব্যবহার করে থাকে, বা তারা ওই উইং ভিত্তিক বা তাদের অ্যাটাকটা করেন এবং একজন রেগুলার স্ট্রাইকার নিয়ে তারা খেলে থাকেন। আর বার্সেলোনার এই দলে যদি আমরা উইঙ্গার দেখি, রাইটে লামিন ইয়ামাল, লেফটে খেলেন রাফিনিয়া, আর স্ট্রাইকার পজিশনে যথারীতি রবার্ট লেভানডস্কি খেলেন। এখন দেখেন রাফিনিয়া কখনো নাম্বার 10 রোল, কখনো রাইট উইং। গত ম্যাচে অবশ্য রাইট উইং খেলছেন, বা লাস্ট 2 সিজন ধরে সে রেগুলারলি লেফট উইং হিসাবে খেলতেছেন। এতটুকু মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন লামিন ইয়ামাল গতকালকে ম্যাচটায় বা সেল্টা ভিগোর সাথে স্টার্ট করেন নাই, তখন দেখা যায় আপনার রাফিনিয়া ওয়ান সাইড, যে তার রেগুলার স্টার্ট মোমেন্ট, রাইট উইংটা লেফট উইংটা ছেড়ে সে রাইট উইংকে শিফট করছে, কিন্তু সে প্রপার টাইমটা ওই জায়গায় দিতে পারে না। আর যখন দুইটা উইং একসাথে খেলেন, তখন একটা উইংকে অনেকটাই নিচে আসতে পারে, বা কখনো দুজনে আসতে পারে। যখন একটা উইং নিচে চলে আসে, আপনার মিডফিল্ড বলেন বা আপনার হোল্ডিং মিড বা ডিফেন্স থেকে যারাই থাকেন, তারা লং বলগুলো প্রেস করেন আপনার ফাইনাল থার্ডের উদ্দেশ্যে, যেখানে হয়তো কখনো স্ট্রাইকাররা যখন মিডে থাকেন, তখন হলো যে কোনো একজন উইংকে খুব কুইকলি অ্যাটাক করে সে বলটা ডিবক্সের অপোনেন্টের ডিবক্সে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, যেটা যদি লামিন ইয়ামাল না থাকেন সেটা রাফিনিয়ার পক্ষে করা সম্ভব হয় না, কারণ রাফিনিয়ার নিচে নামতে হয়। আর যদি কখনো রাফিনিয়া নিচে নেমে উপরে থাকেন, তো লামিন ইয়ামাল নিচে নামেন। আর বর্তমান সময়ের যেই উইঙ্গার, তারা আপনার কখনো ফুল ব্যাক, কখনো উইং, কখনো রাইট বা লেফট মিড, এই সাইডগুলো ধরে তারা যথেষ্ট স্পিড রান করেন এবং বল নিয়ে আগে যান, যার কারণে মিডফিল্ডাররা খুব বেশি সুযোগ পান ফাইনাল থার্ডে বল দেওয়ার ক্ষেত্রে, বা আপনার ডিফেন্ডাররা খুব সুযোগ পান যে কোনো বল হোল্ড করার আগে, বা প্লেয়াররা বল হোল্ড করতে চায় না, বা তারা নিচে নেমে এসে ডিফেন্সকে যথাযথ হেল্প করার চেষ্টা করেন। এই জিনিসগুলো মিসিং থাকে যখন আপনার দুইটা উইংয়ের একটা উইং আপনি উইথড্র করে দেন বা ক্লোজ করে দেন, বা একটা উইংকে আপনি স্টার্ট করাতে পারেন না। সেই সমস্যাগুলোর জন্য এই সমস্যাগুলো হয়। এই জন্য লামিন ইয়ামাল আপনার গোল স্ট্রিচটা ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ তাদের ডিফেন্স বা মিডফিল্ডকে সহায়তা করা বা অ্যাটাকের সাথে কানেকশন থাকা। আপনি দেখেন আপনার বার্সেলোনা লাস্ট যে ম্যাচগুলো জিতেছে বা যতগুলো গোল করেছে, যথেষ্ট 4টা 5টা 6টা 7টা গোল পর্যন্ত করতে দেখেছি বার্সেলোনাকে, কিন্তু তখন দেখেন আপনার লামিন ইয়ামাল প্রত্যেকটা গোলে কোনো না কোনোভাবে সে কন্ট্রিবিউট করেই যাচ্ছে। হয়তো সে কখনো রাইট মিড হিসাবে কন্ট্রিবিউট করতেছে, কখনো সে উইং হিসাবে সরাসরি সে নিজে অ্যাসিস্ট করতেছে, বা কখনো ডিফেন্স এসে বল রিকভারি করতেছে। আপনি এই সুযোগটা কিভাবে পাবেন? আবার লাস্ট ম্যাচে দেখা গেলো আপনার আলেহান্দ্রো বালদেকে স্টার্ট করানো হলো না, তার জায়গায় স্টার্ট করানো হলো যাকে সে একটা রেড কার্ড খাওয়ার মতো একটা কন্ডিশনে চলে গেছিলেন, কিন্তু সেটাও সে খায় নাই। কিন্তু হয়তো সেটা রেড কার্ড দিতে পারতো। আর অবশেষে মার্ক কাসাদো তার বার্সার ক্যারিয়ারের প্রথম রেড কার্ড খেয়েছেন গত ম্যাচে 82 মিনিটের মাথায়। এই রেড কার্ডটা হয়তো বার্সেলোনার এই ম্যাচটাকে সব থেকে বেশি ভুগিয়েছে, বা বার্সেলোনাকে ম্যাচ থেকে বের করে দিয়েছে। ম্যাচটা অনেকগুলো নাটক আমরা দেখছি। বার্সেলোনা শুরু থেকে 2টা গোল পেয়েছিল, শুরু থেকে একদম রাফিনিয়া, এবং 61 মিনিটের মাথায় রবার্ট লেভানডস্কি, 82 মিনিটে মার্ক কাসাদোর সেকেন্ড ইয়েলো কার্ড প্লাস রেড কার্ড, 84 মিনিটে বার্সা ফার্স্ট গোল হজম করে, এবং 86 মিনিটে সেকেন্ড গোল হজম করে বার্সা ম্যাচ থেকে
একেবারে ছিটকে না যাক, অন্তত ড্র নিচ্ছে। বার্সার এই ম্যাচটা ড্র করেও হারাটার মতোই তাদের অবস্থা। দেখুন রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র 4, যদিও রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ কম খেলেছে। যদি রিয়াল সেই ম্যাচটা ব্যালেন্সের সাথে জিততে পারে, তাদের পয়েন্ট 1 পয়েন্টের গ্যাপ থাকবে বার্সেলোনার সাথে। কিন্তু বার্সেলোনা যদি তাদের ল্যাকিংস গুলো ঠিক না করতে পারে, তাহলে বার্সেলোনার এই টুর্নামেন্টে টিকে থাকা খুব কষ্টসাধ্য হবে না, তবে তাদের শিরোপা পুনরুদ্ধার করাটা একটু টাফ হয়ে যাবে। টাফ মানে পুরোপুরি টাফ হয়ে যাবে। আর বিশেষ করে গাবি লাস্ট ম্যাচে স্টার্ট করার পর গাবিকে যথেষ্ট মিডফিল্ডে ব্যালেন্স মনে হয়েছে, কিন্তু বার্সার এই দলটার গত ম্যাচে খুব গুছালো মনে হয় নাই, কারণ দুইটা উইং ছাড়া বার্সেলোনা যে কোডরা মেসি খেলছে, লামিন, বিশেষ করে লামিন ইয়ামালকে ছাড়া প্রত্যেকটা ম্যাচে বার্সেলোনার কোথাও মিডফিল্ড, ডিফেন্স বা অ্যাটাকিং কোনো সাইডই বার্সেলোনার খুব একটা ব্যালেন্সে বার্সেলোনাকে দেখা যায় নাই। তবে এই লামিন ইয়ামাল 17 বছরের বাচ্চা বার্সেলোনার জন্য এতটাই ইম্পর্টেন্ট যে আমরা দেখতেছি যে এই ম্যাচ এখানে দেখেছে দানি অলমোকে ট্রাই করা হয়েছিল, কিন্তু সেটা যতটুকু লামিন ইয়ামাল ইম্প্যাক্ট রাখেন। তো বার্সেলোনা নেক্সট লা লিগার ম্যাচগুলোতে, যদি সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচগুলো থেকে লামিন ইয়ামাল স্টার্ট করবেন, ফ্রান তোরেস আসতেছেন এবং তাদের রেগুলার যে ইনজুড সেন্টার ব্যাক আরাহু সেও দলে ব্যাক করতেছেন, তাইলে বার্সেলোনার স্কোয়াডটা আরো ব্যালেন্স হবে। যে ব্যালেন্সটা আমরা আরো কিছুদিন আগে বলছি যে যখন ফ্রাঙ্কি ডিয়ং বা গাবিরা দলে ব্যাক করে আসবেন, তখন বার্সার এনার্জি বা শক্তিটা আরো বিল্ড আপ হবে। কিন্তু আমরা সেই জিনিসটাতে যতটুকু দেখবো তার থেকে বেশি ক্ষতিটাই দেখতে পারতেছি, কারণ লামিন ইয়ামালের বিশেষ করে না থাকাটা। লামিন ইয়ামাল যদি আবার স্টার্ট করেন, তাহলে বার্সাকে আমরা সেই এবারের টুর্নামেন্টের শুরুতেই যেভাবে দেখি সেই বার্সাকে আমরা দেখতে পারবো বলে আশা করি লামিন ইয়ামাল নেক্সট ম্যাচ থেকে বা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা বেরেস্টের সাথে ম্যাচটা স্টার্ট করবেন এবং বার্সেলোনাকে একটা সহজ এবং স্বস্তিদায়ক জয় উপহার দিবে। হ্যান্সি ফ্লিকের টেকনিকগুলো, আর বিশেষ করে তাকে আমরা টিকি টাকা হয়তো আগের মতো দেখি না, কিন্তু তার যে হাই প্রেস বা আপনার কি বলে, তার যে হাই প্রেস এবং অফসাইড যে ফাঁদ, এই ফাঁদটা অন্য দলগুলো সে ভালোভাবে কাজে লাগাইতেছে, যেটা বার্সেলোনার জন্য হিটে বিপরীত হয়ে যাচ্ছে। হয়তো হানসি ফ্লিক তার নতুন কোনো টেকনিক নিয়ে আসবেন, আর প্লেয়ারদের ইনজুরির প্রবণতা কমিয়ে প্লেয়ারদেরকে যথাযথ খেলানোর চেষ্টা করবেন, সেই জিনিসটা দেখবো বলে আশা করতেছি।